দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি 4:04 দিকার শুরুতে যে খবরে নজর রাখবো। ধোপে টিকলো না আচার্যের নির্দেশ, অপসারিত উপাচার্য বুদ্ধদেব সাউ। তারই উপস্থিতিতে বিশেষ ক্ষমতা যা দিয়েছিল রাজ্য শিক্ষা দপ্তর, তার উপস্থিতিতে আচার্যের অনুমতি ছাড়াই হলো সমাবর্তন। অর্থাৎ আচার্যের নির্দেশ অগ্রাহ্য এবং সমাবর্তন অনুষ্ঠান হলো বুদ্ধদেব সাউ তার উপস্থিতিতেই। তাকে বিশেষ ক্ষমতা দিয়েছিল রাজ্য শিক্ষা দপ্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হলো। বুদ্ধদেব সাউ তিনি বিশেষ ক্ষমতা পেয়েছিলেন রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। শংসাপত্র দিলেন সহ উপাচার্য অমিতাভ দত্ত পড়ুয়াদের হাতে তুলে দিলেন শংসাপত্র। পাশে বসে থাকলেন সদ্য অপসারিত উপাচার্য বুদ্ধদেব সাউ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন সম্পন্ন হলো। বুদ্ধদেব সাউ যাকে বিশেষ ক্ষমতা দিয়েছিল রাজ্য শিক্ষা দপ্তর, তিনি উপস্থিত থাকলেন এবং শংসাপত্র তুলে দিলেন পড়ুয়াদের হাতে সহ উপাচার্য অমিতাভ দত্ত। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, সব মিলিয়ে আমরা যেটা দেখতে পেলাম যে যতটা টানাপোড়েন হয়েছিল তারপরেও কিন্তু যেহেতু রাজ্য শিক্ষা দপ্তরের অনুমতি ছিল, শেষ পর্যন্ত সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হলো। ছিলেন বুদ্ধদেব সাউ। দেখো, জট কেটেছে এবং সমাবর্তন উৎসব যেটি হওয়া নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছিল, অবশেষে সেই সমাবর্তন উৎসব সম্পন্ন হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। শুধু তাই নয়, উপাচার্যের নির্দেশ মতো সহ উপাচার্য অমিতাভ দত্ত তিনি সমস্ত পিএইচডি এবং ডিগ্রিধারী যারা রয়েছেন তাদের ডিগ্রি আজ সেখানে প্রদান করেন পড়ুয়াদের। এবং স্বাভাবিকভাবেই কিন্তু উপাচার্য তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি জানিয়েছেন যেহেতু রাজ্য সরকার তাকে যা বলেছে যে তিনি সমাবর্তন অনুষ্ঠান চালাতে পারেন, এবং অন্যদিকে যেহেতু তিনি আচার্যের যে বরখাস্ত পত্র সেটি তিনি গ্রহণ করেননি, আচার্য যে চিঠি তাকে পাঠিয়েছিলেন, ফলত আজ কোর্ট বৈঠকে দুটি বিষয় তিনি উত্থাপন করেছিলেন। এবং কোর্ট যেহেতু সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, সেই কোর্টে সিদ্ধান্ত হয় যে এতগুলো পড়ুয়ার মুখের দিকে তাকিয়ে প্রায় 3 থেকে 3,500 পড়ুয়া, তাদের মুখের দিকে তাকিয়ে সমাবর্তন অনুষ্ঠান হবে, উপাচার্যের উপস্থিতিতেই হবে এবং সেই সঙ্গে সঙ্গে ডিগ্রিও প্রদান করা হবে। তবে উপাচার্য মঞ্চে উঠে তিনি আইনি যেহেতু জটিলতা রয়েছে তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমে, তার পদ নিয়ে যেহেতু আইনি জটিলতা ছিল, ফলত সেইখানে দাঁড়িয়ে তিনি কিন্তু একেবারে যেই পদটি আইনের এই জটিলতার বাইরে রয়েছে সেটি সহ উপাচার্যের পদ, এবং সেই পদের জন্যই কিন্তু সহ উপাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই মতোই কিন্তু আজ ডিগ্রি প্রদান করা হয়েছে। অন্যদিকে উপাচার্য সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে জানিয়েছেন যে তিনি বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করেছেন, তিনি পড়ুয়াদের মুখের দিকে তাকিয়ে এই কাজ করেছেন। মানবিক দিকটা সবার আগে, দেশে আইন কানুন নিয়ম অবশ্যই আছে কিন্তু মানবিক দিক তার সঙ্গে আছে, এবং স্বাভাবিকভাবেই আইনের পথ ধরে রাজ্য সরকার তাকে যে সিদ্ধান্ত বা যে দায়িত্ব দিয়েছে সেটি তিনি পালন করেছেন, এবং আইনের পথ ধরে যদি ভবিষ্যতে হয় সেই জিনিসটা তিনি অবশ্যই করে দেখবেন। অর্থাৎ তিনি কিন্তু একেবারেও বলেননি যে তিনি উপাচার্য পদের দায়িত্ব এরপরে পালন করবেন না বা পালন করবেন, কিন্তু তিনি তার কথাবার্তাতে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। অন্যদিকে আজ বিশ্ববিদ্যালয়ে যখন এই সমাবর্তন উৎসব ভাবে প্রথম অর্থাৎ প্রথম হাফ যখন শেষ হয়, দ্বিতীয় অর্ধ শুরুর কিছুক্ষণ আগেই কিন্তু বেশ কয়েকটি ছাত্র সংগঠন তারা বেশ কয়েকটি দাবি নিয়ে, তার মধ্যে মুখ্যত 3টি, যে 4 মাস আগে যে পড়ুয়ার মৃত্যু হয়েছিল র্যাগিং এর অভিযোগে তার পূর্ণাঙ্গ তদন্ত সেই মৃত্যুর, এবং সেই সঙ্গে যারা এই ঘটনায় দোষী তাদের অবিলম্বে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 4.5 বছরের মতো সময় ধরে যে বলা যেতে পারে ছাত্র সংসদ বৈঠক থমকে রয়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেই ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। এবং কেন সমাবর্তন নিয়ে এত টালবাহানা, এবং সমাবর্তনের আগের দিন কেন উপাচার্যকে এইভাবে সরিয়ে দেওয়া হলো, বহিষ্কার করা হলো, এই যাবতীয় বিষয়গুলোর কিন্তু উত্তর দিতে হবে। এই দাবিগুলো জানিয়ে তারা শুধু ওএটি অর্থাৎ ওপেন এয়ার থিয়েটারের বাইরে নয়, ভেতরেও আজ তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং সেখানে নিজেদের দাবি জানানোর সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান। মোটের ওপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তন বলা যেতে পারে একেবারে আচার্যের নির্দেশ উপেক্ষা করেই, এবং তার অনুমতি না থাকলেও সেই সমাবর্তন কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় হলো, এবং পড়ুয়ারা হাসি মুখেই, ডিগ্রিধারী গবেষকরা হাসি মুখেই তাদের ডিগ্রি কিন্তু গ্রহণ করলেন আজকে। অর্থাৎ শুভঙ্কর, যেটা বোঝা যাচ্ছে যে মানবিক দিকটাই তিনি দেখলেন এবং পড়ুয়াদের মুখের দিকে তাকিয়ে, যেমনটা তুমি বলছিলে যে আজকের এই সমাবর্তন অনুষ্ঠানে তিনি উপস্থিত রইলেন এবং এই অনুষ্ঠান সম্পন্ন হলো সুষ্ঠুভাবেই।
আপাতত ধন্যবাদ শুভঙ্কর তোমাকে। যেমনটা বলছিলাম, ধোপে টিকলো না আচার্যের নির্দেশ। অপসারিত উপাচার্য বুদ্ধদেব সাউয়ের উপস্থিতিতেই আমরা দেখতে পেলাম যে যাদবপুরে সম্পন্ন হলো বার্ষিক সমাবর্তন। কোর্ট বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তবে আইনি জটিলতা এড়াতে উপাচার্যের বদলে পড়ুয়াদের হাতে ডিগ্রি তুলে দেন সহ উপাচার্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের আগে আচার্যের অঙ্গুলি হিলনে উপাচার্য পদ হারিয়েছিলেন বুদ্ধদেব সাউ, কিন্তু সমাবর্তন সম্পন্ন করার ক্ষেত্রে বিশেষ ক্ষমতা পেয়েছিলেন রাজ্যের তরফে। শেষমেশ ধোপেই টিকল না আচার্যের নিষেধ। আচার্যর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হলো বার্ষিক সমাবর্তন। উপাচার্য আগেই জানিয়েছিলেন ছাত্রদের স্বার্থ একটি আপোষহীন বিষয়, তাই নির্ধারিত সমাবর্তন অনুষ্ঠান পরিচালনার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে কোর্ট বৈঠকেই। রবিবার প্রায় ৩,০০০-এর বেশি পড়ুয়া ও গবেষকদের মুখের দিকে তাকিয়েই কোর্ট বৈঠকে সিদ্ধান্ত হয় উপাচার্য বুদ্ধদেব সাউই সমাবর্তন পরিচালনা করবেন। সেই মতো আচার্যের অনুপস্থিতিতেই শুরু হলো যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান। আইনি জটিলতা এড়াতে উপাচার্যের বদলে পড়ুয়াদের হাতে ডিগ্রি তুলে দেন সহ উপাচার্য অমিতাভ দত্ত। কোর্ট বৈঠকে সিদ্ধান্ত হয় সর্বসম্মতিক্রমে যে উপাচার্য বুদ্ধদেব সাউ তিনি এই সমাবর্তন অনুষ্ঠান পরিচালনা করবেন। সেই মতো সমাবর্তন অনুষ্ঠান হয়, তবে আইনি প্রক্রিয়ার দিকে তাকিয়ে উপাচার্য সমাবর্তন পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব সহ উপাচার্য অমিতাভ দত্তের উপরে দেন এবং সমাবর্তন অনুষ্ঠান সম্পূর্ণ হয়। আমরা ছাত্রছাত্রীদের কোনো রকম কোনো সমস্যার মধ্যে ফেলতে চাই না। আমরা আমাদের কোর্ট মিটিংয়ে সিদ্ধান্ত হলো, যেহেতু এটা অটোনমাস বডি, তাই আমাদের কোর্টের মেম্বাররা, মাননীয় মেম্বাররা যেটা স্থির করেন সেইটাই হওয়ার কথা, সেটাই হলো। যাদবপুর ইউনিভার্সিটির কোর্ট নিশ্চয়ই সেই আইনি জটিলতা সম্বন্ধে ওয়াকিবহাল। ছাত্রদের ইন্টারেস্ট সমস্ত কিছু মানবতার ঊর্ধ্বে। তারপরে সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, দেশের ল আছে, তারপরে যা হবে তাই হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য এককভাবে এ ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তারপরেই ২৪শে ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠান করানোর জন্য বিশেষ ক্ষমতা দেওয়া হয় বুদ্ধদেবকে। তবে কি উপাচার্য পদেই বহাল থাকবেন বুদ্ধদেব সাউ? অ্যাজ পার ল, অ্যাজ পার ল। আপনি কি ওই গভর্নরের চিঠি অ্যাকসেপ্ট করেছেন? না, অ্যাকসেপ্ট করিনি। এদিকে যাদবপুরে সমাবর্তনের দ্বিতীয় অর্ধ শুরু হওয়ার আগে ওপেন এয়ার থিয়েটারের বাইরে চলে এলো ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়নের তরফে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন। র্যাগিংয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় যথাযথ তদন্ত ও একাধিক দাবি সহ বিক্ষোভে সামিল হন তাঁরা। এই সমাবর্তন অনুষ্ঠানের মধ্যেই বেশ কয়েকটি ছাত্র সংসদের তরফ থেকে এখানে বিক্ষোভ প্রদর্শন করা হয় ওপেন এয়ার থিয়েটারের ভেতরে এবং বাইরে। তাদের মূল দাবি ছিল যে র্যাগিংয়ের ঘটনায় যে ছাত্রের মৃত্যু হয়েছে সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। ৪ বছরের বেশি সময় ধরে যে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে সে নির্বাচন অবিলম্বে করতে হবে। আপামর সোসাইটির কাছে আমরা রাখতে চাই যে আপনারা আওয়াজ তুলুন। যাদবপুরে সকলে দোষী নয়, সকলে খুনি নয়। যারা খুন করেছে, যারা দোষ করেছে তাদের বিরুদ্ধে যাদবপুরের সব ছাত্রছাত্রী, সব টিচার এবং একসাথে সকলে মিলে তাদের বিরুদ্ধে কথা বলছে এবং অথরিটি একরকম ভাবে আমাদের সদুত্তর দিতে পারছে না। সব মিলিয়ে বেশ বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন ধরনের পর্যায়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হল। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। আর এখন সময় একটা বিরতির পর থাকছে আরো খবর, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। সম্পন্ন হলো প্রাথমিকের টেট। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এমনটাই খবর। এবারের প্রাথমিকের টেট নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। রাজ্য শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্ত চলাকালীন রবিবার অর্থাৎ আজ ছিল প্রাথমিকের টেট এবং এই টেট পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। কলকাতায় 5টি পরীক্ষা কেন্দ্র ছিল এবং এবারে টেটে প্রায় 3,09,054 জন চাকরি প্রার্থী পরীক্ষা দিতে বসেছিলেন। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, তাহলে এই যে
রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্ত চলছে, তার মাঝখানে এবারে টেট পরীক্ষা নির্বিঘ্নেই হলো। রয়েছে যে প্রতি বছর একটি রাজ্যে টেট পরীক্ষা হওয়া উচিত এবং সেই মতো সেখানে নিয়োগ প্রক্রিয়া চালানো উচিত এবং সেই নির্দেশকে মেনেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ গত বছরও টেট পরীক্ষা নিয়েছে, যদিও সেই নিয়োগ এখনো তারা দিতে পারেনি, কেন 2017 এখনো পর্যন্ত নিয়োগ সম্পন্ন হয়নি। এখন 2023-2023-এও কিন্তু ঘোষণা করা হয়েছিল যে টেট পরীক্ষা হবে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এই কথাও বলেছিলেন যে বছরের প্রয়োজনে 2টো করে টেট তারা নেবেন। এবছরে যে টেট পরীক্ষা নেওয়া হলো সেটি নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে বলে আমরা জানতে পারছি। তবে সোশ্যাল মিডিয়ায় কিছু খবর উঠছে, সোশ্যাল মিডিয়ায় কিছু প্রশ্নপত্র নাকি দেখা গিয়েছে বলে উঠছে, যেটি এই মুহূর্তে এখনো পর্যন্ত তার খোলসা কিন্তু পর্ষদের তরফ থেকে করা হয়নি। কিছুক্ষণ পরে সাংবাদিক বৈঠক হলে সেটি বোঝা যাবে যে আদতেও তার কতটা সত্যতা রয়েছে বা যুক্তিযুক্ততা রয়েছে। কিন্তু মোটের উপরে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে এই টেট পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু হয়ে 2:30টা পর্যন্ত পরীক্ষা হয়েছে এবং বহু জায়গাতে আমরা দেখেছি যে আজ রবিবার হওয়া স্বাভাবিকভাবে পরিবহন ব্যবস্থা পর্যাপ্ত রাখার কথা বলা হয়েছিল, তবুও কিছু কিছু জায়গায় পরীক্ষার্থীরা যেখানে পৌঁছাতে দেরি করেছে তাদেরকে কিন্তু মানবিকতার দিক থেকে অনেক পরীক্ষার্থীকে ভেতরে প্রবেশ করে পরীক্ষা দিতে দেওয়া হয়েছে। এবং মোটের ওপর কিছুক্ষণ আগে আমরা দেখেছি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি নিজে ভিজিটে বেরিয়েছিলেন, তিনি বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন, ফিরে এসছেন এবং মোটের ওপর বলা যেতে পারে যে নির্বিঘ্নেই বা শান্তিপূর্ণভাবেই এই প্রাথমিকের যে টেট পরীক্ষা তা কিন্তু সম্পন্ন হয়েছে আজকে। মধুমতি, ধন্যবাদ শুভঙ্কর। কথা বললাম আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। আর এখন সময় আরো একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। দেখাবো আপনাদের। শিক্ষায় নিয়োগ দুর্নীতি তদন্ত চলাকালীনই আজ ছিল প্রাথমিকের টেট, যা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। রাজ্যের 773টি কেন্দ্রে ছিল আজকে পরীক্ষা এবং এর মধ্যে কলকাতায় 5টি পরীক্ষা কেন্দ্র ছিল। এবারে টেটে বসেছেন প্রায় 3,09,054 জন চাকরি প্রার্থী এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আজকের পরীক্ষা কিন্তু নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। আজ বেলা 12টা থেকে দুপুর 2:30 পর্যন্ত এই পরীক্ষা ছিল। নির্ধারিত সময়ের আগেই ঢুকতে হয় পরীক্ষা কেন্দ্রে এবং টেটের পূর্ণমান ছিল 150। মোট 150টি প্রশ্ন ছিল, প্রতি প্রশ্নের মান ছিল 1 নম্বর করে। টেট পরীক্ষা আমরাও করেছি, আপনারা কিন্তু আজকেও সকালে এসে কন্ট্রোল রুম দেখে গিয়েছেন কিভাবে আমরা পরীক্ষাটা করছি। আপনারা এসেছিলেন, আপনারা সাহায্য করেছেন পরীক্ষাটাকে কিভাবে ভালো করে করা যায় সেটা করার ব্যাপারে বা কিভাবে হচ্ছে সেটা জানানোর ব্যাপারে ক্যান্ডিডেটদের সুবিধার্থে আমরা কিন্তু সর্বতভাবে চেষ্টা করছি। সেটা কিন্তু আপনারাই বলেছেন যে কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু বোর্ড কাজটা করছে। এখন ধরুন কেউ কোনো অসাধু ব্যক্তি যদি কাজটা করে থাকে আমরা তার জন্য আমরা তদন্ত করছি, আমরা দেখছি যে তাকে বার করতেই হবে কিভাবে করেছে কিনা, কেন করলো, কি বৃত্তান্ত, অবশ্যই দেখছি আমরা। সেটাই তো, সেই জন্যই তো তদন্তটা করতে হবে আমাদের। না সেটা দেখতে হবে আমাদেরকে, আমার তদন্ত না করে কিছু বলতে পারবো না, এটা হওয়ার কথা না। যেভাবে আমরা ফুল প্রুফ ভাবে কাজ করার চেষ্টা করেছি আপনারা জানেন, আপনারাই সেটা মানে মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়েছেন বা দেখিয়েছেন বা নিজেরা দেখে গেছেন। আমরা এই জায়গাটা অবশ্যই যে জায়গাটা মানে হয়েছে আমরা তদন্ত করবো। আমরা আমাদের কাছে কিন্তু না আমরা কিন্তু কিছু সেভাবে কিছু কোনো অভিযোগ আসেনি বা আমরা কিন্তু দেখিনি কিছু সেভাবে। যা যা করার আমরা কিন্তু অফিসিয়ালি কাজ করছি, আমরা সমস্ত করছি। টেটের ফল প্রকাশ তো আমরা যেভাবে আগের বছর হয়েছে, ধরুন আমাদের তো জানেন আমরা টেটের ফল প্রকাশটা আমরা করার জন্য তার আগে কিছু স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে যে একটা মডেল অ্যান্সার কি আমরা দেবো, কিছুদিনের মধ্যেই আমরা দেবো। অ্যান্সার কি দেওয়ার পর প্রত্যেক ক্যান্ডিডেটদেরকে আমরা বলে দেবো যে যদি কোনো আপনাদের বলার থাকে, মানে এই প্রশ্নের উত্তর ধরুন এর কোশ্চেন নাম্বার এ, তার উত্তরটা বি বা সি হবে, আমরা বলে দিলাম বি হবে। কোনো পরীক্ষার্থী বলতে পারে না বি না, এটা সি হবে। সেই জন্য চ্যালেঞ্জ করার জন্য তাদেরকে আমরা টাইম দেবো, নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে। নির্দিষ্ট টাইমের মধ্যে সে ক্যান্ডিডেটরা আমাদের মডেল উত্তরের রেসপেক্টে তারা তাদের মতামত দেবে। মতামত দেওয়ার পর যদি দেখি যে আমরা যে উত্তরটা বলেছি সেই উত্তরের সঙ্গে তাদের উত্তর গড়মিল থাকছে,
সেই ক্ষেত্রে আমরা কিন্তু আবার একটা এক্সপার্ট থার্ড ওপিনিয়ন আমরা একটা নেব। ওপিনিয়ন নেওয়ার পর তারপর আমরা কিন্তু ফাইনাল উত্তরপত্রটা আমরা দেবো, তারপরে কিন্তু আমরা মানে রেজাল্ট আমরা বার করব। খুব বেশি দিন আমাদের লাগবে বলে মনে আমরা চেষ্টা করব। আগেরবার যেভাবে আমরা মানে রেজাল্টটা বার করেছিলাম সেভাবে রেজাল্ট বার করার চেষ্টা করব। মাধ্যমিকের ক্ষেত্রে আমরা দেখেছি এই ধরনের ঘটনার পরে অভিযুক্তরা তারা ধরা পড়েছে। এক্ষেত্রেও যদি প্রমাণ হয় কেউ মেলাইন করেছে অথবা সাবোতাজ করেছে, তাহলে কি করবে? তাহলে এই পরীক্ষা নিয়ে তো প্রশ্ন উঠবে যে আগে থেকে যদি প্রশ্নপত্র বিক্রি হয়ে যায়, যদি প্রমাণিত হয়, তখন কি করবে? না না না, কখনই না, সেই ধরনের কখনোই সেরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা দেখছি, আমরা দেখছি, তদন্ত করছি আমরা দেখছি, আমরা ঠিক আছে দেখছি। 2017 টেটে নিয়োগ হয়নি, 2022 টেটে নিয়োগ হয়নি, 2023 টেট চাকরির যারা টেট দিলেন তারা বেরিয়ে বলছেন নিয়োগ কবে হবে জানি না, শুধু প্রত্যেকবার পরীক্ষা দিয়েছে। শুনুন, হ্যাঁ একটু ভালো কথা বলেছেন। এই টেট পরীক্ষা তো একটা টেট হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট। এখন সময় বিরতির, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। প্রথা মেনে বিশ্বভারতীতে শুরু হলো পৌষ মেলা। অডিও বার্তায় মুখ্যমন্ত্রী এই পৌষ মেলার উদ্বোধন করেন এবং তার বার্তায় রাজ্যের প্রশাসনিক প্রধান পৌষ মেলাকে সব ধর্মের মেলা বলে উল্লেখ করেন তিনি এবং পৌষ মেলার আয়োজকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। পৌষ মাসের 7 তারিখ দীক্ষা নিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেই দিনটি মনে রেখে বিশ্বভারতীর ছাতিমতলায় বৈদিক মন্ত্রোচ্চারণ, রবীন্দ্রসঙ্গীত, বিশেষ উপাসনার মাধ্যমে পৌষ মেলার সূচনা বিশ্বভারতীর পুরনো রেওয়াজ। এবছর রাজ্য সরকারের তরফে মেলার আয়োজনের কথা জানানো হয়েছিল প্রথম থেকেই। সেই ঘোষণা মতোই পৌষের 7 তারিখ ছাতিমতলায় শুরু হলো পৌষ উৎসব। অডিও বার্তায় পৌষ মেলার উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বার্তায় পৌষ মেলার আয়োজকদের অভিনন্দন জানান মমতা। সকলকে এবং আমাদের সকল সাথীকে আমি অভিনন্দন জানাবো এই কারণে যে পৌষ মেলাটাকে নিজেদের হৃদয় দিয়ে, অল্প হৃদয় দিয়ে, হৃদয়ের অঙ্গন থেকে যেভাবে আপনারা সাজিয়েছেন তার কোনো তুলনা হয় না। উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন জেলা শাসক বিধান রায়, ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সভাধিপতি কাজল শেখ সহ প্রশাসনিক আধিকারিকরা। সর্বপ্রথম সোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নতমস্তকে প্রণাম জানাই। বিগত দিনে আমাদের বোলপুর সংলগ্ন এটা যে ব্যবসায়ীরা ছিল, বিশেষ করে হোটেল ব্যবসায়ী শুরু করে বাকি ব্যবসায়ীরা, তাদের মাথায় হাত পড়ে গিয়েছিল, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল এরিয়ার মানুষ। এই মেলাটা হওয়ার জন্য আমাদের সকলের মধ্যে একটা খুশির হাওয়া আছে। দেশ দেশান্তর থেকে অনেক দোকানদার তারা এসেছে স্টল নিয়ে, তারা ব্যবসা করছে, আমরা সকলেই খুশি। স্টলের সংখ্যা তো আমাদের এখানে প্রায় 1600-র মতো স্টল আমরা এখানে হয়েছে। আমাদের সরকারি তো বিভিন্ন দপ্তর আছে, আমি বললাম, আমাদের কৃষি দপ্তর, আমাদের জেলা পরিষদ, আমাদের এমএসএমই বিভিন্ন উইং, আমাদের ন্যাবার্ড, তারপরে আমাদের হাতের কাজে আরও বেশি শিশুবান্ধব কর্নার এখানে হয়েছে। আমাদের যে পরিযায়ী শ্রমিকদের যে নিবন্ধীকরণ, একটা নতুন একটা সংযোজন আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, তারও একটা স্টল এখানে আছে মানুষজনকে জানান দেওয়ার জন্যে। গত কয়েক বছরে পৌষ মেলার আয়োজন করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ। হতাশ হয়েছিলেন মেলা প্রেমীরা। এবার সরকারের তরফে মেলার আয়োজন হওয়ায় খুশি পর্যটকরাও। আমি তো আমার বাড়ি কলকাতা, তো চাকরি সূত্রে খড়গপুর থাকি। আমি প্রথমবার পৌষ মেলা অ্যাটেন্ড করছি। পৌষ মেলা প্রথমবার এলাম। কেমন লাগছে? খুব ভালো লাগছে। রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করে গেছেন, এটা না হলে তো আমাদের সেই ঐতিহ্যটাই নষ্ট হয়ে যাচ্ছিল। তো এটা হয়েছে, আমরা ভীষণ খুশি, আনন্দিত এবং দেখতেও খুব ভালো লাগছে। 28শে ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা। রবিবারে মেলা উদ্বোধনের উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য। উপস্থিত ছিল শান্তিনিকেতনের পড়ুয়া আশ্রমিক থেকে শুরু করে বিশ্বভারতীর কর্মীরাও। রাজ্য সরকারের তরফে ছাতিমতলায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রশাসনের ভারপ্রাপ্ত আধিকারিকরা। বোলপুর থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। পৌষ
পৌষ মেলার প্রথম দিন আজকের দিনটা ঠিক কিরকম চলছে মেলা আমরা শুনবো জানবো। সরাসরি বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, অনেক বাধা বিঘ্ন কাটিয়ে কিন্তু এই পৌষ মেলা অনেক বছর বলতে পারি 4 বছর পর প্রায় আজকে হচ্ছে, তো সেই জায়গা থেকে জানতে চাইবো রবিবাসরীয় এই যে পৌষ মেলার প্রথম দিন ভিড় কেমন জমে উঠেছে, কি দেখছো, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কতটা? একেবারেই তাই। দেখো মধুবন্তী, তুমি জানো যে 3 বছর পর 20, 21 এবং 22 এই 3 বছর পর 2023 সালে বিশ্বভারতীর ইতিহাসে এই প্রথম শান্তিনিকেতন পূর্বপল্লীর মাঠে পৌষ মেলা, শান্তিনিকেতন পৌষ মেলা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন এই পৌষ মেলা এই প্রথমবার পরিচালনা করছে রাজ্য সরকার। এবং তুমি জানো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু লাইভ অডিও বার্তায় অর্থাৎ ভার্চুয়ালি ভাবে তিনি এই মেলার শুভ উদ্বোধন করেছেন। খুব স্বাভাবিকভাবে দেখো তুমি যে প্রশ্নটা করলে যে রবিবারের দিন এবং অবশ্যই 3 বছর পর শান্তিনিকেতন পূর্বপল্লীর মাঠেই শান্তিনিকেতন পৌষ মেলা খুললো, পরিবেশ কেমন এবং কেমন জমজমাট হয়ে রয়েছে। অবশ্যই সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে তার একটু আগে বলাটা ভালো, গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রাত থেকেই বিশাল ভিড় কিন্তু হয়েছে মূলত মেলাতে, সেটা বলতে পারে। এদিন সকাল থেকেও আমরা দেখতে পাচ্ছি যে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত বহু বিদেশি পর্যটকরা শান্তিনিকেতনে এই পূর্বপল্লীর পৌষ মেলায় কিন্তু ভিড় জমিয়েছে। এবং অবশ্যই তোমাকে বলে রাখা ভালো যে কোনো একটা জায়গায়, বিশেষ করে শান্তিনিকেতনের এখানকার বোলপুর শান্তিনিকেতনের বাসিন্দা থেকে শুরু করে বিশ্বভারতী পড়ুয়া বলো, যারা প্রাক্তনী পাস আউট করে বেরিয়ে গেছে তাদের কথা বলো, এখানকার যারা প্রবীণ আশ্রমিক বলো, সর্বোপরি এখানকার সকলেই তাদের কাছে কিন্তু এই পৌষ মেলা আবার সেই শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে ফিরে আসা মানে নতুন করে আবার একটা জীবন পাওয়া, নতুন করে আবার বাঁচা, নতুন করে স্বপ্ন দেখা, নতুন করে একটা আনন্দ ফিরে আসা। তার কারণ হচ্ছে এতদিন যে 3 বছর ধরে মেলাটা বন্ধ ছিল তখন কিন্তু একেবারেই মানে দেহে যে প্রাণ নেই এমন একটা পরিবেশ কিন্তু পূর্বপল্লীর মাঠে কিন্তু তৈরি হয়েছিল। কিন্তু আবার নতুন করে এই পৌষ মেলা রাজ্য সরকারের সম্পূর্ণ তারা কিন্তু পরিচালনা করছে। খুব স্বাভাবিকভাবেই নতুন করে পৌষ মেলা আবার শুরু হয়েছে পূর্বপল্লীর মাঠে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একদিকে বিনোদন যে মঞ্চ, সে মঞ্চে যেমন প্রথা অনুযায়ী যেরকম হয় বাউল, ফকির, সুফি এই সমস্ত যে লোক সংস্কৃতি গ্রাম বাংলার, সেই সমস্ত লোক সংস্কৃতিদের বা লোকশিল্পীদের বাউল শিল্পীদের একতারা সুর যেমন শান্তিনিকেতনের পৌষ মেলার পূর্বপল্লীর মাঠকে মুখরিত করছে, ঠিক সেই রকমই একেবারেই শীতটা হয়তো খুব কনকনে নেই, তবে শীতটা রয়েছে। সেই শীতের যে আমেজ, সুন্দর একটা আমেজ, গায়ে হালকা রোদ লাগিয়ে কিন্তু যারা পর্যটকরা এসেছেন, যারা এখানকার মানুষজন রয়েছেন তারা কিন্তু শান্তিনিকেতন পৌষ মেলায় কিন্তু একেবারেই 3 বছর পর সেই আনন্দ ফিরেছে, চেটে পুটে তারা কিন্তু আনন্দ করছে। এমনই একটা চিত্র, এমন একটা পরিবেশ কিন্তু চলতি বছর 2023 শান্তিনিকেতন পৌষ মেলা, যেটি রাজ্য সরকার তথা বীরভূম জেলা প্রশাসন পরিচালনা করছে, সেই পৌষ মেলা চিত্রটা কিন্তু উঠে আসছে। পাশাপাশি তোমাকে আরো একটা বিষয় বলে রাখা ভালো, তুমি জানো যে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লাইভ একেবারে তিনি অডিও বার্তার মধ্যে কিন্তু উদ্বোধন করেছেন এবং উদ্বোধনের পাশাপাশি তিনি কিন্তু বেশ কিছু বার্তা দিয়েছেন। বিশেষ করে অবশ্যই বলা যেতে পারে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো বটেই, পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রের শাসক দলকে। তার কারণ তুমি জানো যে বিশ্বভারতী এ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু কেন্দ্রীয় সরকার পরিচালনা হলেও বিশ্বভারতী, শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ আপামর গোটা বিশ্বের সকলের রবীন্দ্রনাথ যে তার যে চিন্তা ভাবনা, তার যে আদর্শ, চারিদিক খোলা থাকবে, উন্মুক্ত থাকবে, সবাই আসবেন, মিলিত হবে এবং একটা অন্যরকম পরিবেশ তৈরি হবে, রবীন্দ্র চর্চা হবে। কিন্তু তুমি জানো যে বিগত দিনে এবং সবাইকে নিয়ে এগিয়ে চলার মেলা, এবং তুমি যেমনটা ছবি আমাদের দেখালে যে যেখানে এই পৌষ উৎসবের সূচনাতেই মানুষের ভিড়, একেবারে জমজমাট এই মেলা প্রাঙ্গণ, সব মিলিয়ে জমে উঠেছে পৌষ মেলা। আপাতত ধন্যবাদ মনা বীরবংশী তোমাকে। বড়দিনের প্রাক্কালে এবার দেখাবো নিউ মার্কেটের ছবি। সেখানে কিন্তু বেকারিতে বেশ ভিড় এবং যেমনটা দেখাচ্ছি আপনাদের কুচি কাঁচা তারাও কিন্তু ভিড় করেছেন। বড়দিনের কেনাকাটায় ব্যস্ত কলকাতাবাসী। কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, বড়দিনের প্রাক্কালে আমরা তো দেখতে পাচ্ছি ছোট থেকে বড় সকলেই কিন্তু কেনাকাটায় মেতে উঠেছেন। সব মিলিয়ে কি ছবি দেখছো তুমি? দেখো, মাঝে আর মাত্র কয়েক ঘন্টা বলা যেতে পারে, রাত পোহালেই 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন। আর এই বড়দিন মানেই হচ্ছে বড় উচ্ছ্বাস, আনন্দ, খাওয়া দাওয়া তো থাকছেই।
আর সেই জন্য 8 থেকে 80 প্রায় সবাই টালা থেকে টালির পা মিলিয়েছেন নিউ মার্কেট চত্বর থেকে শুরু করে আমাদের পার্ক স্ট্রিট এলাকায়। এবং সেইখানে দেখতেই পাচ্ছ যে শেষ মুহূর্তের এই যে নিউ মার্কেট চত্বরে যে কেনাকাটা, অর্থাৎ ক্রিসমাস ট্রি থেকে শুরু করে স্টার থেকে শুরু করে টুপি থেকে শুরু করে বিভিন্ন যে সামগ্রী, সেই সমস্ত সামগ্রী কেনাকাটা চলছে। আর সেখানে যেমন প্রচুর মানুষেরও দেখুন সমাগম, তারা যেমন কেনাকাটা করছে। আমাদের সঙ্গে পেয়ে গেছি এখানে, তারা কেনাকাটা করতে এসছে। তুমি কি প্রতি বছর এখানে আসো? হ্যাঁ, আমি প্রতি বছর এখানে আসি। কি বাবা মার সঙ্গে? হ্যাঁ, আমি বাবা মায়ের সাথে এখানে এসেছি। তো বাবা মার সঙ্গে এসেছে। আর 25শে ডিসেম্বরের কিছু গান কিন্তু আমরা জানি যে ক্রিসমাস ক্যারলস বলে জ্বালা, তুমি কি জানো এই ধরনের? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই জানি। I found a love for me, darling, just dive right in and follow my lead. Well, I found a boy, gentle and sweet. Oh, I never knew you were that someone waiting for me. কত সুন্দর গান, এবং এই গান থেকে শুরু করে এই যে টোটাল অ্যাম্বিয়েন্সটা, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে শেষ মুহূর্তের এই যে কেনাকাটার প্রস্তুতি যে জমে উঠেছে, এবং সেখানে প্রত্যেকটা মানুষ এখানে নির্বিশেষে, অর্থাৎ এখানে হিন্দু, মুসলমান, শিখ থেকে শুরু করে খ্রিস্টান, প্রায় সবাই কিন্তু এখানে এখানে কেনাকাটায় নিজেরা রয়েছেন। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ যে শেষ মুহূর্তে যে কেনাকাটা রয়েছে। কোথা থেকে? আমরা আসি সল্টলেক থেকে। মোটামুটি কেনাকাটা করা হয়। 25শে ডিসেম্বরের প্ল্যানিং হচ্ছে, প্রচুর গিফটস কেনা হয়েছে, বন্ধু বান্ধব একসাথে বসে গেমস খেলা হবে এখন, আর বসে আড্ডা খাওয়া দাওয়া আছে। অতএব উচ্ছ্বাস, আবেগ, অর্থাৎ মুখ্যমন্ত্রীরা বারবার বলেন যে ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। উৎসব মানেই হচ্ছে আনন্দ, আর সারা দিন খাওয়া দাওয়া, নাচা গানা এগুলো তো থাকবেই। ফলে এই যে উৎসব প্রিয় বাঙালি, সেই চেনা চিত্রটা বারবার যেমন ফুটে ওঠে, 25শে ডিসেম্বরেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবং বলা যেতে পারে যে রাত পোহালেই, কাল সকাল থেকে আর কাল রাত্রিবেলা তো বটেই, প্রত্যেকেই কিন্তু এই উৎসবে সামিল হবেন, এবং এই চেনা ছন্দেই তারা কিন্তু বিভিন্ন জায়গায় যাবেন, আনন্দ করবেন, খাওয়া দাওয়া করবেন, উচ্ছ্বাসে মেতে উঠবেন, 25শে ডিসেম্বরকে সেলিব্রেট করবেন। একদমই দুর্গা, অর্থাৎ বাঙালি মেতেছে বড়দিনে, সেই ছবি তুমি আমাদের সামনে তুলে ধরলে। নিউ মার্কেট চত্বরে এই মুহূর্তের ছবি আমরা দেখলাম আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এখন সময় একটা বিরতির পর থাকছে আরো খবর, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, কুস্তিগিরদের ক্ষোভের মুখে পিছু হটল কেন্দ্র। কুস্তি ফেডারেশনের সদ্য নির্বাচিত কমিটি ভেঙে দিল ক্রীড়া মন্ত্রক। কথা বলবো আর বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক সূত্রে কি জানা যাচ্ছে, এই সিদ্ধান্তের পিছনে কি কারণ রয়েছে? এটা খুব পরিষ্কার যে এমন একটা জনমত তৈরি হয়েছিল, যে সেটা যদিও কুস্তিগিরদের নিয়ে, কিন্তু এর আগেও আমরা দেখেছি কুস্তিগিরের একটা বিশাল আন্দোলন তৈরি করেছিলেন। এমন আন্দোলন তৈরি করেছিলেন যে তাদের সঙ্গে স্বয়ং অমিত শাহ বসতে বাধ্য হয়েছিলেন। আর এই ক্ষেত্রেও পরপর যা ঘটনা ঘটছিল, তাতে কেন্দ্র নিশ্চয়ই বুঝতেই পারছিল যে তারা প্রবল চাপের মধ্যে পড়েছে। তাই এটা খুব অদ্ভুত একটা ব্যাপার যে রোববার, ইউজুয়ালি মন্ত্রকের কোনো সিদ্ধান্ত, ক্রীড়া মন্ত্রকের কোনো সিদ্ধান্ত রোববার জানানো হয়েছে বলে আমি দেখিনি। এবং মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো এমার্জেন্সি ছিল না যে আজকে এই টিমকে অলিম্পিক পাঠাতে হবে তাই রোববার জানাতে হবে। তার মানে চাপটা এমন বাড়ছিল মধ্যমন্ত্রী, যে কেন্দ্র বুঝতেই পারছিল যে এই ইস্যুতে তারা কমপ্লিট জনসমর্থন হারাচ্ছে। এবং আমি বলবো আরো প্রশংসনীয়, কারণ কুস্তিগিররা ভারতে কোনো গ্ল্যামার স্পোর্টের, তথাকথিত গ্ল্যামার স্পোর্টের অংশ নন, যদিও তারা অলিম্পিক পদক আনেন, এশিয়ান গেমস পদক আনেন, বাট তাদের দেখার ধরন আর গ্ল্যামারাস ক্রিকেটারদের দেখার ধরন এদেশে আলাদা। অথচ যখন বাল ঠাকরের বাহিনীর তাণ্ডবে 83 বিশ্বকাপ ক্রিকেট বোর্ডের অফিসে ছিটকে পড়ে গিয়েছিল, এই খুব বেশি দিন নয়, আজ থেকে 25 বছর আগে, 22-24 বছর আগে, একজন ভারতীয় ক্রিকেটারও তার প্রতিবাদ করেন। কিন্তু এই কুস্তিগিররা শুধু প্রতিবাদই করেননি, এমন একটা নজিরবিহীন তার প্রভাব সৃষ্টি করেছেন যে কেন্দ্রকে
পিছু হটতে তারা বাধ্য করলেন। কাজেই এদের, আমার মনে হয় গোটা দেশের এদের কুর্নিশ জানানো উচিত যে তারা শুধু মাঠের মধ্যে ঠিকঠাক খেলেননি বা স্পোর্টসম্যান স্পিরিট ফলো করেননি, দেশকে পদক এনে দেননি, তার বাইরেও ক্রীড়াবিদের যে চরিত্র হওয়া উচিত অর্থাৎ সামাজিক সচেতনতা, তারও একটা দৃষ্টান্ত রেখেছে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। এ নিয়ে আরো কথা বলবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, ফেডারেশনের সভাপতি নির্বাচন নিয়ে যে ক্ষোভ নিয়ে উত্তাল ছিল, কুস্তিগিরদের মধ্যে যে ক্ষোভ ছিল, তার মাঝখানেই ক্রীড়া মন্ত্রক যে সিদ্ধান্ত নিল, এটাকে কিভাবে দেখছেন? না, এটা পুরোপুরি আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এটা পুরোপুরি একটা রাজনৈতিক সিদ্ধান্ত। যতটা না ক্রীড়া সংক্রান্ত সিদ্ধান্ত, তার থেকে অনেক বেশি এখানে রাজনৈতিক বিষয়টা মানে প্রাধান্য পাচ্ছে। তড়িঘড়ি নেওয়া হলো সিদ্ধান্ত। হ্যাঁ, একটা তড়িঘড়ি নেওয়া হলো। তার থেকেও বড় কথা হলো যে যেই দিন সঞ্জয় সিং নির্বাচিত হলেন, সঙ্গে সঙ্গে সাক্ষী মালিক একটি অন্য অনুষ্ঠানে ছিলেন, সাংবাদিক সম্মেলন করছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বললেন যে তিনি আর কুস্তির ময়দানে থাকবেন না, তিনি চলে যাবেন প্রতিবাদে। তারপরেই যেটা হলো হচ্ছে আমাদের বজরং পুনিয়া, তিনি বললেন আমার পদ্মশ্রী আমি বিসর্জন দিয়ে দিচ্ছি, মানে ফেরত দিয়ে দিচ্ছি। এই দুটো ঘটনার পরপরই ঘটে গেল এত বড় একটা মানে সিদ্ধান্ত। তার ফলে একটা বোঝা যাচ্ছে যে কেন্দ্র সরকার পর একটা প্রবল চাপ তৈরি হয়েছিল। সেই চাপের প্রেক্ষিতে কিছুটা চাপমুক্ত হওয়ার জন্য কিছুটা লোক দেখানো হতে পারে, কিন্তু এই যে সংস্থাগুলোকে দখল করে নেওয়া, ক্রীড়া সংস্থাগুলো বা অন্যান্য সমস্ত সংস্থা দখল করে নেওয়ার যে রাজনীতি বিজেপির, সেটা পরিষ্কার হয়ে গেছে। সেই জায়গা থেকে এমন একটা সারা ভারতে, বিশেষ করে এই দুজন অলিম্পিক পদকজয়ী এই ভূমিকায় সারা ভারতে একটা রাজনৈতিক চাপও তৈরি হয়েছে। সম্ভবত সেই কারণেই এরকম একটা কৌশল নিয়েছে। এটা দেখা যাক এরপরে এটা কোন দিকে জল গড়ায়। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। 4টের চারদিকে এখন সময় হয়ে গেছে আরও একটা বিরতি নেওয়ার। সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। ফিরে এলাম বিরতির পর। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিল কর্ণাটক সরকার। বিগত বিজেপি সরকার রাজ্যের স্কুল কলেজে হিজাব পরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিল। হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহার কর্ণাটক সরকারের, এবং বিগত বিজেপি সরকার, যেমনটা বলছিলাম, যে রাজ্যের স্কুল কলেজে হিজাব পরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। রাজ্য সরকারের সেই নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় বিরোধীরা, এবং বিগত সরকারের সেই বিতর্কিত ফরমান প্রত্যাহিত করে নতুন করে বিজ্ঞপ্তি জারি কংগ্রেস প্রশাসনের। কর্ণাটকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ ঘোষণা করেছিল বিগত বাসবরাজ মুম্বাইয়ের বিজেপি সরকার। তাঁর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলন শুরু হয়। ছাত্র সমাজেও এই প্রশ্নে বিরোধ তৈরি হয়। বিরোধীদের অভিযোগ ছিল, হিন্দুত্ববাদী এজেন্ডা মেনে সামাজিক বিভাজন উস্কে দিতেই বিজেপি সরকার হিজাব নিষিদ্ধ করেছে। শুধু প্রশাসনিক স্তরে ঘোষণায় নয়, গেরুয়া বাহিনী পথে নেমে হিজাব বিরোধী বিক্ষোভের নামে হামলা চালায়। এই ঘটনায় আক্রান্ত হয়েছিলেন অন্যতম প্রতিবাদী পড়ুয়া মুস্কান খান। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে গেরুয়া বাহিনীর হাতে মুস্কানের নিগ্রহের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়। ঘটনাচক্রে পাক জঙ্গি বাহিনী আল কায়দার প্রধান মুস্কানের সাহসিকতার প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিল। তা নিয়ে মুস্কানের বিরুদ্ধে বিজেপি পাক যোগের অভিযোগ তুলে প্রচার করে। বিধানসভা ভোটে এই মুস্কান ইস্যুতে কংগ্রেসকে বিধে প্রচার চালিয়েছিল বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মেরুকরণের উদ্দেশ্যে বিজেপির সেই উদ্যোগ ভোটের ময়দানে ধাক্কা খায়। ফলে গত বিধানসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন মুম্বাই সরকারকে অপসারিত করে রাজ্যের মসনদে বসে সিদ্দারামাইয়ার কংগ্রেস সরকার। হিজাব নিয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। সেই অনুসারে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া হিজাব নিষিদ্ধকরণে বিগত সরকারের নির্দেশ বাতিল করে দেন। কংগ্রেস সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হিজাব আন্দোলনের প্রতিবাদী মুখ মুস্কান। তিনি বলেছিলেন, হিজাব পরে ক্লাস করতে না পারলে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হবেন। অবশেষে সরকার পুরনো বিজ্ঞপ্তি খারিজের সিদ্ধান্ত নেওয়ার পরে ক্লাসে ফিরতে চলেছেন মুস্কান। তিনি জানান, তার মতো বেশ কিছু পড়ুয়াও সরকারি এই ফরমানের জেরে পড়াশোনা স্থগিত করে দিয়েছিল। এবার তারা ফের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়মুখী হতে পারবেন। কলকাতা টিভি। এখন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন।
সোমবার অর্থাৎ আগামীকাল বড়দিন, বড়দিনের প্রাক্কালে রবিবাসরীয় দীঘার ছবিটা এবার দেখাবো। উইকেন্ডে উৎসব চেটেপুটে উপভোগ করতে কিন্তু পর্যটকদের ভিড় গতকাল রাত থেকেই দীঘায় উপচে পড়া ভিড়, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আর সেই সঙ্গে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল সামন্ত। উৎপল, আগামীকাল বড়দিন, তার আগেই তো দেখতে পাচ্ছি দীঘায় প্রচুর মানুষের ভিড়। দেখো, গতকাল থেকেই দীঘাতে প্রচুর মানুষের ঢল নেমেছে। প্রতি বছরের ন্যায় দীঘায় বর্ষবরণ এবং বড়দিন এই দুটোকে লক্ষ্য করে মানুষের প্রচুর ঢল নামে। এমনিতেই সারা বছর পর্যটকদের উচ্চগড়া ভিড় থাকে, সেই সঙ্গে অতিরিক্ত মাত্রা পেয়েছে এই বড়দিন এবং আগামী বর্ষবরণ। যেটা বলে রাখবো যে গতকাল থেকেই দীঘা জুড়ে মানুষের যে উন্মাদনা সেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই সঙ্গে প্রশাসনেরও নজরদারি যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই বড়দিনকে লক্ষ্য করে দীঘাতে মহিলা উইনার্স টিমও গঠন করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। তারা প্রতিনিয়ত সৈকত শহরীতে লক্ষ্য নজর রাখবেন, বাইকে করে তারা সৈকত নগরী পর্যবেক্ষণ করবেন, এমনটাই জানতে পারছি। ধন্যবাদ উৎপল, কথা বললাম আমাদের প্রতিনিধি উৎপল সামন্তের সঙ্গে। চারটের চারদিক আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।